দিদিমণির হাত না থাকে হুমায়ুন কবিরের মাথায়, তবে এটা কখনোই সম্ভব হতে পারে না। 2026-এ সংখ্যালঘুরাও বুঝিয়ে দেবেন ওনাকে। মমতা ব্যানার্জির খেলা ছাড়া আর কি জানবেন? উনি তো এটাই ওনার রাজনীতি। 2026-এ ইলেকশন আছে, তার জন্য বোধহয় উনি এটা টাকা কালেকশনেরও একটা রাস্তা তৈরি করে দিলেন। মমতা ব্যানার্জি মা মাটি মানুষ সততার প্রতীক দেখিয়ে আজকে রাজত্ব করে গেছেন। নমস্কার, আমি অঞ্জনা পুরকাইত, রাজ্য মহিলা মোর্চার সেক্রেটারি। সম্পূর্ণরূপে গটাপ এই হুমায়ুন কবির কিন্তু 2024-এর 14ই ডিসেম্বর কিন্তু বাবরি মসজিদের কথা কিন্তু প্রতিষ্ঠা কথা তিনি বলেছিলেন। ঠিক তারই ফলস্বরূপ কিন্তু আজকে 2025-এ 6ই ডিসেম্বর কিন্তু আজকে বাবরি মসজিদের শিলান্যাস উনি করলেন। এখানে আমরা কি বুঝবো? আমাদের খুব সহজ কথা, এটা বোঝার একটা ছোট বাচ্চা ছেলেও বুঝতে পারবে যে এর পেছনে দিদিমণির হাতটা কতটা রয়েছে। তা না হলে হুমায়ুন কবিরের এত ক্ষমতা হয় না। আজকে হুমায়ুন কবির রাতারাতি আজকে বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গেল, 500 কোটি টাকা তার উঠে গেল। কোথা থেকে? এটা কি করে সম্ভব? যদি দিদিমণির হাত না থাকে হুমায়ুন কবিরের মাথায়, তবে এটা কখনোই সম্ভব হতে পারে না। দিদিমণি সেই দিনই, তার আগের দিনেই আজকে কলকাতায় সংহতি দিবস পালন করেছেন। মানে দেখুন, আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদিকে বলছেন যে মানে উস্কানি দিয়ে হুমায়ুন কবিরকে বলল যে বাবরি মসজিদ শিলান্যাসে, আবার এদিকে দেখাচ্ছেন উনি কলকাতায় দেখাচ্ছেন সংহতি দিবস করে সকলকে এক করার চেষ্টা করছে। এই যে ওনার মধ্যে খেলা প্রত্যেকটা মুহূর্তেই, তার কিন্তু মানে একটা অভিসন্ধি এইভাবেই। আজকে না হলে হুমায়ুন কবির বাবরি মসজিদ করবার মতো সাহস উনি পান না। আজকে বহরমপুরের সভাতে গিয়ে হুমায়ুন কবিরকে মানে নাটকের মোড় করে দেখালো, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো। সবটাই তো নাটক, আংশিক সাসপেন্ড, মানে কথাগুলো এরকম সাসপেন্ড, এবার এখন বলা হচ্ছে আংশিক সাসপেন্ড করা হয়েছে। তার কিছুদিন পরে দেখবেন আবার হুমায়ুন কবির সেই তার দলেরই মানে শিরোনামেই থাকবে। আজকে আবার এই হুমায়ুন কবির আজকে তো বুঝতেই পারছে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের হতে চলেছে। হুমায়ুন কবিরের মতো লোকেরা কিন্তু আবার ওই পাঁচিলের উপরে বসে থাকা লোক। আজকে হুমায়ুন কবির কোনো এক সাম্প্রতিক চ্যানেলের মাধ্যমে উনি বলছেন যে আমি মুর্শিদাবাদে যে 70% কথা বলেছিলেন কোনো এক সময়, আমি ভাসিয়ে দেবো বলেছি, আমি কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো বলেছি, কেটে ভাসিয়ে দেবো বলিনি। তার মানে কি, উনি তো বুঝতেই পারছেন তৃণমূলের যে পতনটা এসেছে, তো ওনারও পিঠটা বাঁচাতে হবে। তাই তিনি আজকে এসে কিন্তু আবার নিজের পিঠ বাঁচানোর জন্যই কিন্তু এখন ভাসিয়ে দেবো বলেছি, আমি কেটে ভাসিয়ে দেবো বলিনি। মানে এখন যেন উনি সাধু সাজছে। এই যে হুমায়ুন কবির যে এই বড় বড় কথাগুলো কিসের জোরে বলছে? আজকে সেই মুখ্যমন্ত্রীর যে ওনার পেছনে ব্যাকআপ, সেই ব্যাকআপের জন্য কিন্তু এই কথাগুলো আসছে, নাহলে সম্ভব না। আজকে তো 26-এ নির্বাচন বা পশ্চিমবঙ্গের এই যে SIR পদ্ধতি হয়ে যেভাবে ভুয়ো মৃত বা শিফটিং ভোটারগুলো যেভাবে বাদ চলে যাবে, এই যে ওই যার ভিত্তিতে বললামই প্রথমে যে যার ভিত্তির উপরে আজকে মমতা ব্যানার্জি এই 14.5 বছরের তার গদি বাঁচিয়ে রেখেছিল, তা সেটা তো টলমল অবস্থা হয়েছে, সেটা তো সবাই বুঝতেই পারছে। তাই মানে এখন উনি আর কি বলবেন? উনি তাই এখন এই কথা ছাড়া ওনার আর কিছু বলবার নেই। গীতা পাঠ অনুষ্ঠান, এটাতে প্রথমে মনের শুদ্ধিকরণ, পবিত্রতা, শুদ্ধতা, এটা প্রয়োজন। তো ওনার কি কোনো একটাও কি ওনার মধ্যে আছে? গীতা কিন্তু কোনো ধর্মগ্রন্থ না। গীতা হচ্ছে আমাদের জীবনকে কোনভাবে সঠিক পথে চালাবে তার নির্দেশ করে। তা গীতা পাঠে সেই শুদ্ধি মানুষেরাই গিয়েছে। তা মমতা ব্যানার্জি কীভাবে যাবে? কি করে যেতে পারেন গীতা পাঠে? হ্যাঁ, ঠিকই তো, উনি রেড রোডে ঈদের অনুষ্ঠানে যাবেন, উনি মাথায় ফেটি বেঁধে উনি সংখ্যালঘুদের পক্ষে দেখাবেন। এটা তো ওনার নাটক। দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রেই উনি এই যে নাটকীয়তা। আজকে বলবো যে আরেকটি কথা আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে আজকে এই সংখ্যালঘুদের বুঝতে হবে যে সত্যিকারের আজকে যারা ভারতবর্ষের আজকে সংখ্যালঘু, আজকে পশ্চিমবঙ্গে যারা আমাদের এই দেশের সংখ্যালঘু,
তারা বুঝতে হবে, তাদেরকেও বুঝতে হবে যে আজকে মমতা ব্যানার্জি তাদেরকে নিয়েও কিভাবে মানে খেলছে, তাদের ধর্মকে নিয়েও খেলছে। আজকে কিন্তু আমাদের বিবেকানন্দের বাণী এক রয়েছে যে আমরা নিজ ধর্মে আস্থা, পরধর্মে শ্রদ্ধা। তা আমরা সেটাই অনুসরণ করে কিন্তু আমরা চলছি। তো আজকে মমতা ব্যানার্জি কিন্তু আজকে যে এই যে মুসলিম প্রীতি দেখাচ্ছে, উনি হিজাব পরে নিচ্ছেন, এই যে জিনিস, এটা সংখ্যালঘুদেরকে বুঝে নিতে হবে যে ওনার বিষয়টা কিভাবে ওনাদেরকে দেখা গেছে দুধেল গাই তাদেরকে যে ইউজ করা হয়। তো আমার মনে হয় 2026-এ সংখ্যালঘুরাও বুঝিয়ে দেবেন ওনাকে। এই বাংলার বাঙালি ফুটবল প্রেমী মানে সত্যি আজকে মেসিকে দেখবার যে একটা সকলের একটা ইমোশন ছিল, সেই ইমোশন নিয়ে খেলা করেছে। মানে ওই যে কাটমানি সর্বক্ষেত্রেই আজকে প্রায় 2 কোটি টাকার সম্পত্তি আজকে ওই যুব ভারতীতে আজকে নষ্ট হয়েছে। এই যে নষ্ট হলো, এই গুণহারটা কে দেবে, কারা দেবে? এটা আজকে সুজিত বোস, অরূপ বিশ্বাসের মতন নেতারা আজকে তারা সেলফি তুলতে ওখানে ব্যস্ত ছিল, কিন্তু সাধারণ যারা যুবক বা যারা খুব মেসির প্রতি তাদের আবেগ ছিল, তারা অনেক কষ্ট করে মানে টাকা জোগাড় করে তারা টিকিট কেটেছে। এক একটা টিকিট 14,000, 16,000, কোথাও 70,000-এরও ব্ল্যাকে টিকিট বিক্রি হয়েছে। এই যে টাকাগুলো মানে তোলা হয়েছে বলবো, আজকে সেখানে তারা মেসিকে দেখতে পায়নি। এই যে মানে আজকে মেসিকে দেখার যে আবেগ ছিল, তাদের যে আবেগে আঘাত দেওয়া হলো, এটা মমতা ব্যানার্জি, এটা তো খেলাই করলেন উনি। আজকে এই যে সাধারণ মানুষ যারা ফুটবল প্রেমী, তাদের এই মানে খেলাকে নিয়ে তার উনি খেলা করলেন। তো মমতা ব্যানার্জির খেলা ছাড়া আর কি জানবেন উনি? তো এটাই ওনার রাজনীতি। আজকে আমি তো বলবো যে 2026-এ ইলেকশন আছে, তার জন্য বোধহয় উনি এটা টাকা কালেকশনেরও একটা রাস্তা তৈরি করে দিলেন, যেভাবে উনি টাকা তো। আর তারপরে কি দেখা গেল, আজকে যে জিনিস আজকে আমরা বাংলাদেশে হাসিনার সময় দেখলাম যে কিভাবে হাসিনার বাড়ি থেকে মানে বাড়ির ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত জিনিস লুট হয়ে যাচ্ছে, তারই কিন্তু ফলস্বরূপ আমরা পশ্চিমবঙ্গে দেখলাম এই মেসিকে দেখার নামে যে ধরনের লুটপাট, মানুষ উত্তপ্ত, মানুষ কিন্তু এই ধরনের জিনিস মেনে নিল না। মমতা ব্যানার্জিকে আর ভরসা করেন না। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আজকে মানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু মমতা, শুধুমাত্র সেদিন দেখুন মেসিকে দেখার আবেগ ছিল, এখন মমতা ব্যানার্জির যে এতটা খেলা, মানুষ হয়তো এই জায়গাটায় আবারও ভুল করেছে, তাই হয়তো তারা সেই আবেগে যে এত সেই। কিন্তু আজকেও অন্য জায়গায়ও তো হয়েছে, হায়দ্রাবাদেও হয়েছে, মেসির এসেছে, মেসিকে দেখেছে মানুষ, তাদের কিন্তু সেখানে কিন্তু কোনো রকম এইরকম সমস্যা হয়নি। কিন্তু কেন পশ্চিমবঙ্গে? কিন্তু পশ্চিমবঙ্গে মানুষের বোঝা উচিত এটা পশ্চিমবঙ্গে এটাই হবে। সের কন্যাশ্রী, আজকে স্বাস্থ্যসাথী কাজ হয় কি? আপনারা খোঁজ নিয়ে দেখুন, স্বাস্থ্যসাথী কার্ড কোথাও দিলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। স্বাস্থ্যসাথী কার্ড হয়তো ওই তৃণমূলের ক্যাডারদের বাড়ির লোকেরা হয়তো সুবিধে পেলেও পেতে পারে, কিন্তু সাধারণ মানুষ কোথায় পাচ্ছে? সাধারণ মানুষ তো তার সুবিধে পায় না। আজকে বললাম 2011 থেকে 2000 এই আজকে 25, আজকে এই বিগত যে 15 বছরের মমতা ব্যানার্জির অনেক উন্নয়নের কথা বলেছেন। আজকে উনি সুপার স্পেশালিস্ট হসপিটাল করবেন বলেছেন, করেওছেন উনি, কিন্তু সেখানে আজকে দেখা যাচ্ছে গরু ছাগল চড়ছে বা কি চলছে। এখন যে কয়েকটি হসপিটাল আছেও, সেখানে আজকে দেখা যাচ্ছে মানে মানুষের দেহের অংশ বিক্রি হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে দেখুন একটি ছেলে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল, তার চোখ তুলে নেওয়া হয়েছে। তো এই ধরনের উনি করেছেন, মুখে অনেক কিছু বলেছেন, বলে না মুখে জগতাং মারিতাং ভব, সেই ওনার কথা হচ্ছে তাই। তো উনি মুখে 2011-তে আসার আগে অনেক কথা বলেছেন, অনেক উন্নয়নের কথা বলেছেন, কিন্তু উন্নয়ন আজকে মানুষ দেখেছে যে কত উন্নয়ন উনি করেছেন। আজকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেক আগেই বলেছিল প্রায় 1 কোটি আজকে ভোটার বাদ যাবে, তো সেটাই বাদ যাওয়ার দিকেই যাচ্ছে। আজকে নির্বাচন কমিশন তো তার এই কথার উপরে শিলমোহর দিলেন। এসআইআর যখন শুরু হয়েছিল বা হওয়ার চলছিল, তখন কিন্তু মমতা ব্যানার্জি একটাই কথা বলেছিল, এসআইআর করতে দেবে না।
কিন্তু সম্ভবত এসআইআর কিন্তু হলো। এসআইআর শুধু হলো না, এসআইআরের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম আজকে, যে কিভাবে এই 2011 থেকে আজকে 2025, এই যে প্রায় 15.5 বছর, আজকে মমতা ব্যানার্জি কাদের উপরে আজকে উনি ওনার গদি বাঁচিয়ে রেখেছিল। আজকে সাম্প্রতিককালে একটি চ্যানেলের মাধ্যমে জানতে পারি যে প্রায় 85 লক্ষ বাবার ভোটার তালিকার গণ্ডগোল, তার মধ্যে 13.5 লক্ষ বাবা যিনি মাও তিনি। অদ্ভুত বিষয়, আরও অদ্ভুত বিষয়, 11,95,000 14 বছর বয়সের নিচে বাবা হয়েছেন, এই রকম সংখ্যা পাওয়া যাচ্ছে। 24 লক্ষ 6 সন্তানের পিতা পশ্চিমবঙ্গে। ভাবুন কি ধরনের, মানে আমরা এই এসআইআরের মাধ্যমে আমরা জানতে পারছি। আরও আছে 3,45,000 40 বছরের নিচে দাদু হয়েছেন। তা আমরা এটা থেকে আমরা কি বুঝতে পারছি? এটা থেকে আমরা তো বুঝতেই পারছি যে কি ধরনের অসঙ্গতি মানে চলেছিল এই বিগত প্রায় 15 বছর ধরে, যার ভিত্তিতে মমতা ব্যানার্জি আজকে দাঁড়িয়েছিল বা তার গদি বাঁচিয়েছিল। বৈধ হলে কেন বাদ যাবে, কেন এ কথা বলার অর্থ কি? বৈধ হলে বাদ যাবে এ কথা বলার অর্থ কি? আরে সেই জন্যই তো আজকে এসআইআর করা হচ্ছে, যে আজকে অবৈধ বার করা হচ্ছে, বৈধদের তো বার করা হবে না। এটা হচ্ছে মানে মমতা ব্যানার্জির একটা চিরকালই মানে কিভাবে একটা জটিল জায়গায় নিয়ে আসতে চাইছে, মানুষকে বিভ্রান্তির পথে নেবে। কিন্তু দেখুন যে মমতা ব্যানার্জি যতই উনি ভাবুন না কেন, এই যে বিভ্রান্তি করে যে বৈধ অবৈধকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু দুধ জল একদম আলাদা হয়ে যাবে, বা মানুষও সেটা ভাগ করে নিয়েছে কোনটা বৈধ আর কোনটা অবৈধ। মাননীয় বলেন আমি সাধারণ মানুষের পাশে আছি, আমি মা মাটির মানুষ। সেটা তো আমরা দেখে আসছি যে আজকে বিগত আজকে প্রায় 15 বছর ধরে উনি মা মাটির মানুষ। ওই যে সাদা শাড়ি পরে থাকেন, ওই যে সাদা শাড়িতে কত মায়ের রক্তের সিঁদুর, কত সন্তানের মানে মায়ের কোল খালি করেছেন। তো এই মমতা ব্যানার্জি মা মাটি মানুষ, সততার প্রতীক দেখিয়ে আজকে রাজত্ব করে গেছেন। কিভাবে আজকে আমাদের পশ্চিমবঙ্গে দেখে দেখে মহিলারা যেভাবে ধর্ষিত হয়, তো উনি ওনার এই বুলি মানুষ শুনেছে। হয়তো আমরা যখন এই যে 34 বছরের যে জগদ্দল পাথর, যে সিপিএম যে সেকুলার নীতি চালিয়েছিল, তার যে সেই কারণে আমরা যেভাবে আমরা অতিষ্ঠ হয়েছিলাম, আমরা ভেবেছিলাম একটা পরিবর্তন চাই, সেই পরিবর্তন চিন্তা করে কিন্তু আমরা আজকে মমতা ব্যানার্জিকে বসিয়েছিলাম।